বাংলাদেশে কি চোখে দেখা হচ্ছে একটা বক্তব্য আমরা পেয়েছি আরো এক মৌলবী কি বলছেন আমরা একবার শোনাই বরং। অতি দ্রুততম সময়ের মধ্যে ইসকনকে সন্ত্রাসী গোষ্ঠী হিসাবে আমাদেরকে নিষিদ্ধ করতে হবে। ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি, ইসকন হলো জঙ্গি। একদম পরিষ্কার করে বলা হচ্ছে যে ইসকন নাকি জঙ্গি, ইসকনকে নাকি জঙ্গি বলতে হবে। মানে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইবো, যে বাংলাদেশের সেনাবাহিনীতে তো কোনো ধর্মের কোনো ভেদাভেদ নেই, সেখানে তো প্রত্যেক ধর্মের মানুষ সেখানে আসতে পারেন, তাহলে বাংলাদেশ সেনা কেন এখনো চুপটি করে বসে আছে? হিন্দুদের ওপর এইভাবে অকথ্য অত্যাচার, তারা প্রমাণ চাইছিলেন, আমরা শোনাচ্ছি সেই বক্তব্যগুলো কি বলছেন। এর পরেও যদি বাংলাদেশের সরকারকে বা এই মুহূর্তে যারা রয়েছে উপদেষ্টা সরকার তাদেরকে প্রমাণ দেখাতে হয়, সেটা অত্যন্ত দুর্ভাগ্যের। সেনা কি করছে? ইন্দিরা, আনফরচুনেটলি বাংলাদেশে কোনো সরকার নেই। বাংলাদেশ চালাচ্ছে একটা প্যারাশুটেড জোকার, তার নাম মোহাম্মদ ইউনিস, যারা 18 কোটি মানুষের সম্বন্ধে এক ফোঁটা তাদের চিন্তা নেই। এই বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে বিভিন্ন অন্যান্য রাষ্ট্র, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন, পাকিস্তান, তুরস্ক। তারা এসে বাংলাদেশে ডেরা, তারা দোকান খুলে ফেলেছে। বাংলাদেশে 18 কোটি মানুষের বেশিরভাগ এই 11 মাসে 12 মাসে যে অবস্থা হয়েছে, বস্ত্র শিল্প বন্ধ হয়ে গেছে, কোনো এক্সপোর্ট নেই, বিদ্যুৎ যে অবস্থা, বাংলাদেশের পাওয়ারের অবস্থা খুব খারাপ। এই 12 মাস আমরা দেখেছি জায়গায় জায়গায় অশান্তি, অশান্ত বাংলাদেশ। সেখানে এই 18 কোটি মানুষ কি খেলো, কি পড়াশোনা করলো, কারা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, কি ইকোনমিক, দে নট বদার্ড। তাদের একমাত্র বাংলাদেশকে অশান্ত রাখো, মৌলবাদী শক্তিগুলোকে মাথা চাড়া দিয়ে উঠেছে। এই যত নেগেটিভ জিনিস, এই সারিয়া ল অথবা মৌলবাদী সংগঠন অথবা জামাতের বদমাইশি, এই হেফাজতে ইসলাম, তারপর হিজবুত তাহির, এই যত ব্যান্ড অর্গানাইজেশন গুলো দেখবে বাংলাদেশের চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, এবং তাদের নেকড়ের মতো তাদের একমাত্র দৃষ্টি হচ্ছে কোথায় লালস্য দৃষ্টি হচ্ছে মহিলাদের দিকে, এবং বিশেষ করে হিন্দু মহিলাদের। তাদের এই যে দৃষ্টি এবং তাই অত্যাচার কি পর্যায়ে পৌঁছেছে সেগুলো আমরা দেখিয়েছি, এবং এমন ছবি যে সেগুলো দেখানো অনেক ক্ষেত্রে সম্ভব হয় না। আমি আপনার কাছ থেকে জানতে চাইবো যে ভারতের কি করণীয়, কারণ 1 বছর প্রায় হয়ে গেল, হতেই চললো মাত্র কয়েকটা দিন আর বাকি 5ই আগস্ট আসতে। ভারতে কি করবে এবার? এই যে বাংলাদেশের যে হিন্দু তাদের ওপর যদি এই শরিয়া ল চাপিয়ে দেওয়া হয়, ভারতের তাহলে কি করণীয়, ভারতের কি করা উচিত? ইন্দিরা, একজন ভারতীয় হয়ে গর্বিত ভারতীয় এবং একজন গর্বিত বাঙালি হয়ে আমাদের সত্যি আমরা একটু আশাহত, আমরা একটু দুঃখিত, কারণ বাংলাদেশের সঙ্গে আমাদের নাবিক টান। আমরা জানি আমাদের এক সময়, সেটা 40 বছর 50 বছর আগে, এখানে অধিকাংশ পশ্চিমবাংলা যারা থাকে, অধিকাংশ তারা সব ওপার বাংলা থেকে এসেছে। কিরম ভাবে এসেছে, তাদের বাড়ি ঘর দোর ভেঙে মাটির সঙ্গে মিলিয়ে দিয়েছি। হাজার হাজার লক্ষ লক্ষ মহিলাদের তাদের বিবস্ত্র করা, এই সমস্তটা আমরা জানি কারা করেছিল। এই রাজাকার যারা এই পাকিস্তান যখন হয়েছিল, এই পাকিস্তানের যে সামরিক বাহিনী তাদের সব সময় সাহায্য করেছিল এই রাজাকার, যেই আজকে যাদের আমরা জামাত বলে জানি, সেই কমপ্লিট। কিন্তু আমরা জানি এরও কথা যে মুক্তিযোদ্ধা যারা ছিল, তারা বাংলাদেশের সাথে লড়াই করেছিল, তারা যোদ্ধা, তারা বীর যোদ্ধা, তাদের আমরা স্যালুট জানাই, সম্মান জানাই। কালকে আমাদের কার্গিল দিবস, আমরা জানি কিভাবে লড়াই করতে হয়, এবং ভারত যেভাবে 71-এ বাংলাদেশকে হেল্প করেছিল, 16ই ডিসেম্বর আমরা কেউ ভুলে যাইনি। এবং তারপর ইস্ট পাকিস্তান থেকে বাংলাদেশ কিরকম ভাবে বাংলাদেশ হলো। তো বাংলাদেশের সঙ্গে আমাদের একটা যোগাযোগ, নারীর টান, কৃষ্টি, সাহিত্য, যেটা আমি বললাম, ভাষা আমাদের জোরেই রেখেছে। বাংলা ভাষা কিন্তু দুটো, এক পশ্চিম বাংলা এবং বাংলাদেশকে একত্র করে রেখেছে। সেই জায়গা এইভাবে মৌলবাদী জামাতগুলো এই লাস্ট জিনিসটাকে ভেঙে দিতে, আমার মনে হয় ভারতবর্ষে, আপনি যেটা বললেন, ভারত সরকারের সময় এসেছে একটা পদক্ষেপ নেওয়ার। এই পদক্ষেপটা যদি না নেয়, বাংলাদেশ কিন্তু সিরিয়া হবে, তার প্রভাব কিন্তু ভারতের ওপর পড়বে। কারণ আমরা উই কান্ট চুজ নেবার্স, আমাদের যে পার্শ্ববর্তী যে যারা আসে তাদের আমরা চুজ করতে, তারা আছে, তাদের সঙ্গে সৌদপর রিলেশন যদি না রাখতে হয়, তারা যদি উল্টো পথে চলে, তাদের সোজা পথ নিয়ে আসার জন্য ভারতকে সেই স্টেপগুলো দিতে হবে।
সেই স্টেপ কবে নেবে? প্রায় বছর খানেক চলতে হলো। আপনি ঠিক বলেছেন, 5ই আগস্ট তক্তাপলট কিন্তু হয়েছে। এখন কি আর সেই রকম পরিস্থিতি রয়েছে বাংলাদেশে? কারণ একদিকে বাংলাদেশে তো আমেরিকার সেনা এসে বসে রয়েছে, পাকিস্তান একটা প্রেসার দিচ্ছে, চীনের তরফ থেকে একটা প্রেসার রয়েছে। ইন্দিরা যদি না মানে, তাহলে কানটা তো বলতে পারে, ভারতে সেই শক্তি আছে। কানটা না যদি না বলে বোঝে, তাহলে গালে একটা গালে চড় মারতে হবে। যদি সোজা কথায় না বোঝে বাংলাদেশ, যদি ডিপ্লোমাসির কথা না বোঝে, যদি ভদ্রতার এই ভাষা না বোঝে, তাহলে আরো ভাষা আছে, সেই ভাষায় বোঝাতে হবে। তা বলে একটা রাষ্ট্রকে, এবং যেখানে 8-9% হিন্দু, তাদের আমি ছেড়ে দিতে পারি না। মন্দির ভেঙে যাচ্ছে দিনের পর দিন, আমি ছেড়ে দিতে পারি না। 4টে ডিপ্লোমেসির কথা বলা যায়, প্রোটেস্ট করা যায়, কিন্তু সেই যে এই মৌলবাদী জামাতিগুলো, যারা এরা তো ভদ্র নয়, তারা সারিয়া ল এখনো বিলিভ করে, যারা মহিলাকে, যে নিয়ে আজকে আমরা আলোচনা করছি, এই আদিম যুগে নিয়ে একটা গুহার মধ্যে ঠেলে ফেলে দিতে পারে, যারা একটা মানুষকে, একটা মহিলাকে গাছের মধ্যে বেঁধে জুতো দিয়ে তাকে মারতে পারে অথবা পাথর দিয়ে মারতে পারে, কেন? সে একটা অচেনা পুরুষের সঙ্গে কথা বলেছে। সেই যেখানে আজকে পৃথিবী কোথায় এগিয়ে যাচ্ছে, পৃথিবী চাঁদে যাচ্ছে, পৃথিবী মার্সে যাচ্ছে, বিভিন্ন স্পেস ওয়ার হচ্ছে, পৃথিবীতে স্পেসে গিয়ে মানুষ থাকছে, সেখানে একটি আর একজন অচেনা পুরুষের সঙ্গে কথা বললে এটা যদি একটা পাপ হয় এবং একটা অপরাধ হয়, তাহলে সেটা খুব ভয়ানক। কিন্তু কর্নেল চৌধুরী, একটা ছবি দেখতে দেখতে আমার ভীষণ জানতে ইচ্ছা করলো, তাই আমি আপনার কাছে জানতে চাইছি, যে মোহাম্মদ ইউনূসের এই যে উপদেষ্টা মণ্ডলী, সেখানে তো অনেক মেয়েরাও রয়েছে, অনেক মহিলারাও রয়েছে। যদি শরিয়া ল চালু হয়, তাহলে তাদেরকেও তো তাদের ওপরও তো তাহলে কি একই ঘা পড়বে না? তাহলে তারা কি করবে? একদম পড়বে। যেমন আফগানিস্তানে তালিবানদের দেখা হয়েছিল যে রেডিও পর্যন্ত শুনতে দেওয়া হবে না, এবং কোন এই যে আপনি যেমন বললেন, এই নর্মাল গণতান্ত্রিক অধিকার একটা মেয়ে মানুষের, একটা মহিলাদের যতটা অধিকার একটা পুরুষের, ততটাই অধিকার একটা মহিলা। এর মধ্যে বিভাজন করা যায় না, কারণ জন্মগত কে কি হিসেবে জন্ম নিচ্ছে কারোর হাতে নেই। এটা সায়েন্টিফিক ভাবে তার জন্ম হয়, কে মহিলা কে পুরুষ, এবং সে যখন জন্ম নিল তার যে অধিকার, সেটার উপর আমি হস্তক্ষেপ করলাম। কিন্তু শরিয়া লতে তো সেটাই করা হয়। আমার পেশির শক্তি বেশি, আমার মাসেলের শক্তি বেশি, আমি মহিলাদের দাবিয়ে আমি তাকে ঘরে ঢুকে, এটা বিশ্বে 21st সেঞ্চুরিতে ইন্দিরা হতে পারে না। এবং যেসব রাষ্ট্র এটাকে নিয়ে এগোচ্ছে, একটা দুটো রাষ্ট্র, তারা পেছনে চলে গেছে, এক্সেপ্ট সাউদি, যাদের হাজার হাজার লক্ষ লক্ষ কোটি। গরিব বাংলাদেশ এবং ইরান এইসব ল নিয়ে এগিয়ে যেতে পারবে না, তাদের পিছিয়ে সেই একটা গুহার, আদিম যুগের গুহা, সেইখানে ঢুকে পড়তে হবে।